দেখছি কোষ কে আবিষ্কার করেন প্রথম 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার করেন, হ্যাঁ কি না? তার আগে 1590 খ্রিস্টাব্দে, তার আগে কি হয়েছে 1590 খ্রিস্টাব্দে জেনসেন ভাতৃদ্বয়, এরা দুজন কি ছিল আমরা একটু রিভাইজ করে নিই। দুজন ভাই ছিল, এরা কি করত? চশমা বিক্রি করত। দুজন চশমা বিক্রেতা জেনসন ভাতৃদ্বয় বা ব্রাদার্স, এরা চশমা বিক্রি করার সময় এদের অনুভব হয়েছিল যে যদি পাওয়ার দেওয়া কাঁচে ছোট জিনিসকে বড় করে দেখা যায়, তারা আমরা এমন একটা কাঁচ বা জিনিস আবিষ্কার করতে পারি যার পাওয়ার প্রচুর হতে পারে এবং খুব ছোট জিনিসকে দেখা যেতে পারে। আর তারা দুজন এই প্রচেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত কি আবিষ্কার করতে পেরেছিলেন? অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ যন্ত্র তিনি আবিষ্কার করতে পেরেছিলেন। প্রথম সরল মাইক্রোস্কোপ যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন। তো অণুবীক্ষণ বা মাইক্রোস্কোপ কেন বলা হয়? অণুবীক্ষণ বা মাইক্রোস্কোপ কেন বলা হয়? যে যন্ত্রের সাহায্যে খুব ছোট আকারের অণু আকারের জিনিসকে দেখা যায় তাকে বলা হয় অণুবীক্ষণিক যন্ত্র বা মাইক্রোস্কোপিক বা মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপিক জিনিসকে দেখার জন্য যে যন্ত্র আবিষ্কার করা হয়েছে তাকে বলা হচ্ছে মাইক্রোস্কোপ। উল্টে আমি বলতে পারি যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যে জিনিসকে দেখা হয় তাদের সেই জন্য নামকরণ করা হয়েছে আণুবীক্ষণিক। কি নামকরণ করা হয়েছে? আণুবীক্ষণিক। যে জিনিসকে দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তাকে নামকরণ কি করা হয়েছে? আণুবীক্ষণিক জীব, হ্যাঁ কি না? বা যে যন্ত্রকে দেখার জন্য মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়, যে জীবকে বা যে বস্তুকে দেখার জন্য মাইক্রোস্কোপ ব্যবহার করা হয় সেই বস্তুকে আমরা কি নাম দিয়েছি? মাইক্রোস্কোপিক, হ্যাঁ কি না? বা অণুবীক্ষণিক, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য হয় বলে। তাই এই দুজন 1590 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেনসেন ব্রাদার্স ভাতৃদ্বয়, এফ জেনসেন এবং জেড জেনসেন, এরা দুজন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। অনেকক্ষণ পরে এরা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করার পর, এরা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করার পরই কোষ সম্পর্কে পড়াশোনা করা শুরু হয়েছে। তার আগে কিন্তু শুরু হয়েছিল না। এরা যখন এই দুজন ভাতৃদ্বয় যখন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলেন, তারপরেই যে কোষ বিষয়টা নিয়ে পড়াশোনা করা হবে, আলোচনা করা হবে, গবেষণা করা হবে, জানার চেষ্টা করা হবে, এরপরে শুরু হয়েছে। আর তারপরে শুরু হয়েছে সেই যে এটা তিনি আবিষ্কার করার পর বিজ্ঞানীদের মাথায় এসছেন যারা আবিষ্কার করতে চেয়েছেন, রিসার্চ করতে চেয়েছেন। 1632 খ্রিস্টাব্দে 1590 পরে 1632 খ্রিস্টাব্দে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহোফ তিনি নিজের তৈরি একটা অণুবীক্ষণ যন্ত্র তৈরি করলেন। অর্থাৎ জেনসেন ভাতৃদ্বয় যে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন বা যেটা তৈরি করেছিলেন সেটার উপর তিনি কাজ করেন। তিনি নিজে একটা আরেকটু উন্নত ধরনের অণুবীক্ষণ যন্ত্র তৈরি করলেন। আর সেই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহোফ সেই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি প্রথম কি করেছিলেন না, এক বিন্দু জলের মধ্যে অসংখ্য জীবাণুর উপস্থিতি আছে তিনি প্রমাণ করেছিলেন। এক বিন্দু জলের মধ্যে অসংখ্য জীবাণুর উপস্থিতি আছে তিনি সেটা প্রমাণ করতে পেরেছিলেন বা প্রমাণ করেছিলেন বা দেখেছিলেন। তারপরে থেকে আমরা দেখি 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক তিনি কি করেছিলেন, তিনি নিজে আরেকটি অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেন। তিনি আবার জেনসেন ভাতৃদ্বয়েরও অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করেননি, বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহোফেরও অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করেননি। তিনি একটি নিজে অণুবীক্ষণ যন্ত্র তৈরি করে কর্কের মধ্যে যে কোষ আছে তিনি তার পর্যবেক্ষণ করেছিলেন। সেই জন্য রবার্ট হুকের কোষের আবিষ্কারক বলা হয়। সেই জন্য কি বলা হয়? রবার্ট হুকের কোষের আবিষ্কার। আর যে কোষ আবিষ্কার করা হয়ে গেছে, এবার যে কোষ আবিষ্কার করা হয়ে গেছে, তো সেই কোষের নিয়ে সারা পৃথিবীর বিশ্বের বিজ্ঞানীরা পড়ে গেছে। এখন এই কোষ কি কি নিয়ে গঠিত, তার মধ্যে কি কি আছে, সেটা কি কি আছে, তার কাজ কি, এর কাজ কি, অমুক কাজ কি, তমুক কাজ কি, অমুক কাজ কি, এই করে গোটা বিজ্ঞানী, বিশ্বের বিজ্ঞানী যত কোষ সম্পর্কে তিনি আবিষ্কার করেছেন। আর আমাদের সেটা সিলেবাসে বইতে দিয়েছে, আমরা সেই চ্যাপ্টার কোষ চ্যাপ্টার পড়ব। কথা বোঝা গেছে? তারা এতজন মিলে এত বছর ধরে যে আবিষ্কারগুলো করেছে সেইগুলাকে জিস্ট বানিয়ে আমাদের সিলেবাসে কোষ চ্যাপ্টার দিয়েছে, আমরা পড়ব। তারপরের চ্যাপ্টার আমাদের আছে সজীব কোষের রাসায়নিক গঠন, তারপরে চ্যাপ্টার আছে আমাদের কোষ বিভাজন। এই তিনখানা চ্যাপ্টার ইউনিট 3 তে আছে। এইটুকু পর্যন্ত আমাদের সেমিস্টার 1 হবে, হ্যাঁ কি না? ফার্স্ট সেমিস্টার আমাদের এইটুকু পর্যন্ত হবে। অর্থাৎ কোষ চ্যাপ্টার পরে আর দুটো চ্যাপ্টার আমাদের পড়তে হবে। এই তিনটা চ্যাপ্টার থেকেই তোমাদের বেশিরভাগ কোশ্চেন আসবে। কি বললাম? এই তিনটা চ্যাপ্টার থেকেই বেশিরভাগ কোশ্চেন আসবে সেমিস্টার 1 এ। কিন্তু আরেক সেমিস্টার 1 প্যাটার্ন পরীক্ষা কেমন হবে? এমসিকিউ প্যাটার্ন তো হবেই, কিন্তু এমসিকিউ প্যাটার্ন হলে তোমাকে সেখানে টিক
চিহ্ন মারতে আসবে না, তোমাকে ওএমআর এর শীট দেওয়া হবে, কোশ্চেন থাকবে 35 খানা, আর একটা আনসার শীট দেওয়া হবে যেখানে 35 খানা আছে, তোমাকে এবিসিডি আছে এই করে গোল মারতে হবে। কম্পিটিশন পরীক্ষা যেমন করা হয় তেমনি। কথা বোঝা গেছে? তাই কি না? ছেড়ে দাও। তো কোষ কাকে বলে বললাম তাহলে? জীবদের গঠনগত কার্যগত এককে কোষ বলে। মডিফিকেশন যে ডেফিনেশন আছে সেটা আমরা পড়ার সময় করব। তবে তো ক্ষেত্রগত যুক্ত বৈশিষ্ট্য যুক্ত এটা সেটা যোগ করে তারপরে কোষদের জীবদের গঠনগত কার্যগত এককে কোষ বলে। কোষ প্রধানত কটা অংশ নিয়ে গঠিত তাহলে? সঙ্গে বলো, কোষ প্রধানত কটা অংশ নিয়ে গঠিত? তিনটা অংশ নিয়ে গঠিত। কি কি? কোষ পর্দা বা সেল মেমব্রেন একে বলা হয়, সাইটোপ্লাজম, আর কি আছে? নিউক্লিয়াস। তাই তো? আমি রাফলি একটা কোষের চিত্র আঁকছি, তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি যদি এটাকে একটা কোষ মনে করি, এটা যদি একটা কোষ মনে করি, বা এই ধরনের যদি আমি ষড়ভুজের একটা উদ্ভিদ কোষ আঁকি, এই একটা কোষের মতো নাকি না? দেখুন যদি আমি আঁকি তাহলে কি হয়েছে? তিনটা অংশ কোথায় আমাকে দেখতে হবে? তিনটা অংশ কোথায়? না এই যে প্রাচীর আছে এই হচ্ছে কি কোষ পর্দা। এই যে প্রাচীর আছে একে কি বলা আছে? কোষ পর্দা। একে কি বলা আছে? কোষ পর্দা। কোষ প্রাচীর হয়, উদ্ভিদ কোষে কোষ প্রাচীরও থাকে, তবে আমরা কোষ প্রাচীরে যাব না, কোষ পর্দার কাছে থাকে। কোষ পর্দা ধরে নিলাম, বা এর বাইরে যে আবরণ যেটা আমি গোল করে দিয়েছি একে কি বলা আছে? কোষ পর্দা। আর ভেতরে একটা ঘন গোলাকৃতি অংশ দেখা যায়। ভেতরে একটা কি দেখা যায়? ঘন গোলাকৃতি অংশ। একে কি নাম দেওয়া হবে? নিউক্লিয়াস। একে কি নাম দেওয়া হয়েছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আবার এই নিউক্লিয়াসের কয়টা অংশ? চারটা অংশ। এই নিউক্লিয়াসের কয়টি অংশ? যখন আমরা নিউক্লিয়াসের গঠন পড়ব, তার ডেফিনেশন পড়ব, তার ফাংশন পড়ব, তখন বিস্তারিত পড়ব। তাও একটু এখানে জেনে নিই। নিউক্লিয়াস প্রধানত চারটি অংশ নিয়ে গঠিত। এক, নিউক্লিয়াসের ভেতরে যে অংশ দেখা যায় গোলাকৃতি অংশ, একে বলা হয় নিউক্লিওলাস। কি বলা হয়? নিউক্লিওলাস। আর নিউক্লিয়াসের জালের মতন যে সুতো সুতোগুলো আছে একে বলা হয় কি? নিউক্লিয় জালক। আর নিউক্লিয়াসের যে পর্দা আছে একে কি বলা হয়? নিউক্লিয় মেমব্রেন বা নিউক্লিয় পর্দা। আর ভেতরে যে তরল থাকে তাকে কি বলা হয়? নিউক্লিওপ্লাজম। ফান্ডাসেস নিউক্লিয়াস কি হয়েছে? এইবারে কোষ পর্দা হয়ে গেছে, নিউক্লিয়াস হয়ে গেছে, তো সাইটোপ্লাজম কে? না নিউক্লিয়াস ছাড়া কোষ পর্দার মধ্যে বাকি যে তরল বস্তু থাকে তাকে বলা আছে সাইটোপ্লাজম। তাকে কি বলা আছে? সাইটোপ্লাজম। আমি তোমাদের আগের ক্লাসে একটা ছোট করে এক্সাম্পল বলেছিলাম। ডিম দেখেছো? ডিম, হ্যাঁ কি না? ডিম